সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আলোচনা করার আগে আমি নিউজ ফুটেজের কিছু অংশ বিশেষ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি, তারপর মূল আলোচনায় যাব। শুনুন তাহলে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রথম দিনে আলাদা বৈঠক করেছেন জামায়াত ও বিএনপি নেতাদের সাথে। শুনেছেন তো, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জামাত নেতাদের সাথে প্রথমবারের মতো বৈঠক করেছেন। পরবর্তীতে তারা বৈঠক করবেন বিএনপির সাথে। এর পিছনে কারণ কি, আমি আলোচনায় যাচ্ছি, শোনা যাক। রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাসে বসছে বৈঠক। এরই মধ্যে দূতাবাসে পৌঁছেছেন জামায়াতের নেতারা। পরে সন্ধ্যা 6টায় বিএনপির সাথে বৈঠক। মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বৈঠকে যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা। বান্ডেল থাকলে প্রতি সিনেমা হ্যাঁ, দর্শক শ্রোতারা শুনতে পেরেছেন তো। তো বিএনপির নেতাদের সাথেও বৈঠক হচ্ছে। তো এর পিছনে কারণ কি? কারণ বিএনপি এবং জামাত পাকিস্তানের একই। পররাষ্ট্রমন্ত্রী দুপুর 2টায় তাকে বহনকারী বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। শুনতে পেরেছেন? দুইয়ে দুইয়ে চার কি হচ্ছে না? ইউনূসের সাথে মুলাকাত হবে, এখানে বলা হয়েছে। খালেদা জিয়ার সাথেও মুলাকাত হবে। জামাত বিএনপির সাথে সাক্ষাৎ হবে, অলরেডি হয়ে গিয়েছে। কারণ কি? এরা কারা? এই বিএনপি, জামাত, খালেদা জিয়া, এরা কারা? আর ইউনূসই বা কে? সেটি বোঝার বিষয় আছে। আরেকটু প্লে করি, তারপর মূল আলোচনায় যাব। বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। এই সফরে কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত যাতায়াতে চুক্তিসহ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের আচ্ছা, ভিসা মুক্ত চুক্তি বাস্তবায়নের কথা বলা হচ্ছে। পাকিস্তান একটা ফকিন্নি দেশ। পাকিস্তান একটা দেউলিয়া রাষ্ট্র। পাকিস্তানের নিজেদের মানুষদেরকেই পাকিস্তান সামাল দিতে পারতেছে না। এখানে ভিসা মুক্ত ভিসা মুক্ত ব্যবস্থা বাংলাদেশের বাঙালিদের জন্য পাকিস্তানের ক্ষেত্রে করার কি দরকারটা পড়লো? এর মানে হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই মানে জামাতি, হিজবুত তাহরীরের জঙ্গিরা পাকিস্তানে গিয়ে অস্ত্রের ট্রেনিং নিয়ে এসে বাংলাদেশে চিরস্থায়ীভাবে তারা ক্ষমতা পাকাভুক্ত করবে, এটাই আসল উদ্দেশ্য। হ্যাঁ, আরেকটা উদ্দেশ্য হতে পারে ভারতে জঙ্গি ট্রেনিং পাকিস্তান থেকে নিয়ে এসে ভারতের উপর হামলা চালাবে। আরেকটু প্লে করি। সম্ভাবনা আছে। রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৈঠকে বসছেন জামায়াতের নেতাদের সাথে। বিস্তারিত জানাতে পাকিস্তান দূতাবাসের সামনে থেকে যোগ দেবেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, জামায়াতের কোন কোন নেতা এই বৈঠকে যোগ দিয়েছেন? নির্বাচন ছাড়া আর কি কি বিষয়ে এখানে আলোচনা হতে পারে বলে কোনো তথ্য জানতে পেরেছেন কি? জি, আজকে দুপুর 2টা নাগাদ কিন্তু পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এবং ইসাকদার যিনি রয়েছেন তিনি কিন্তু আজকে দুপুর 2টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং এরপরেই মূলত এখানে তাকে এরই মধ্যে এখন পাকিস্তানের যে দূতাবাসী রয়েছে সেখানে অবস্থান করছেন। এখন থেকে ঠিক 2 থেকে 4 মিনিট আগেই জামায়াতের যে প্রতিনিধি দল তারা প্রবেশ করেছেন এবং এখানকার চিত্র যদি একটু দেখাই, কিছুক্ষণ পরপরই দেখছি মূলত জামাতের সেক্রেটারি জেনারেল এবং নায়েবে আমিরের নেতৃত্বে মূলত একটি প্রতিনিধি দল, 5 সদস্যের প্রতিনিধি দল এখানে এসে প্রবেশ করেছেন এবং তাদের বৈঠকটি হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। মূলত এর বৈঠকের তার অবস্থান এবং বৈঠক ঘিরে এরই মধ্যেই মূলত এই সড়কটি জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ওনার যে সফর, এই সফর ঘিরে এরই মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের কথা রয়েছে এবং 5:15টায় কথা ছিল হচ্ছে জামায়াতের সাথে বৈঠকের কথা এবং এর পরপরই মূলত 6টার পরে বিএনপির প্রতিনিধি দল বুঝতে পারছেন, মির্জা ফখরুলের সাথে বৈঠক হবে বিএনপির সাথে, জামাত এবং বিএনপি, এরপরে হচ্ছে ইউনূস। এই তিন পক্ষের সাথে পাকিস্তানের এত দহরম মহরম কেন? কারণটা কি? এই তিন পক্ষই হচ্ছে পাকিস্তানের তাবেদার শক্তি। ঠিক আছে? এই তিন পক্ষই পাকিস্তানের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাচ্ছে। শুনুন,
ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে আসার কথা রয়েছে এবং সেটিও 5 সদস্যের প্রতিনিধি দল আসবে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের সাথে বৈঠকের কথা রয়েছে। তার এই সফরকে ঘিরে মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠকের কথা কিন্তু রয়েছে। এছাড়াও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আজ বৈঠকের কথা রয়েছে। আজ বিকেলে আচ্ছা, কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটি আমি পরে বলছি। এইখানে বলা হয়েছে পাকিস্তানে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদেরকে ফেরত নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে। পাকিস্তান যাতে বাংলাদেশের কাছে 1971-এর যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চায়, এই ব্যাপারেও আলোচনা হবে। আরও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে যে আলোচনাগুলো জোর পাচ্ছে একটু শোনাই। সন্ধ্যার দিকে একটা সংবর্ধনার কথা আমরা জানতে পেরেছি এবং এর ফাঁকে মূলত রাজনৈতিক দলগুলো এবং শিক্ষাবিদ সহ বিভিন্ন গোষ্ঠীর সাথে বৈঠকের কথা রয়েছে। তার এই সফর ঘিরে বিভিন্ন প্রত্যাশা এবং চুক্তিরও কথা রয়েছে, যেগুলো আগামী এই কয়েকদিন নাগাদ যে পূর্ব শিডিউল রয়েছে সেই শিডিউলের আওতায় সেগুলো রাখা হচ্ছে। এরই মধ্যে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, মূলত বৈঠকে আসলে কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথমে দ্বিপাক্ষীয় সম্পর্কের মধ্যে রাজনৈতিক সহযোগিতা, অর্থনীতি এবং অন্যান্য সহযোগিতা নিয়ে আলাপ করার কথা। আচ্ছা, দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে রাজনৈতিক সহযোগিতার মানে কি? রাজনৈতিক সহযোগিতার মানে হচ্ছে জামাতকে বাংলাদেশে পাকিস্তানি জামাতকে বাংলাদেশে ক্ষমতাসীন করে তোলা, এটাই হচ্ছে গোপন চুক্তি। আর অর্থনৈতিক স্বার্থ সিদ্ধির কথা তো পাকিস্তানের সাথে আলোচনা হতেই পারে না। পাকিস্তান খুদ একটা ফকিন্নি দেশ। পাকিস্তানের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউশন নাই, যে কন্ট্রিবিউশনটা ইন্ডিয়ার ছিল। ঠিক আছে, আর একটু শোনা যাক। রয়েছে দুদেশের। এছাড়া আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়গুলো নিয়েও এই সফরে মূলত ঢাকা এবং ইসলামাবাদের আলোচনার কথা রয়েছে। এছাড়া 1971 সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া। আমার কান কেটে দেব যদি পাকিস্তান নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে থাকে। আপনারা দেখে নিয়েন, আর একটু শুনি। যুদ্ধের জন্য ক্ষতিপূরণ বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের যুদ্ধের জন্য ক্ষতিপূরণ দেবে না, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদেরকেও ফেরত নেবে না। পাকিস্তান নিজেরাই খেতে পারে না। আচ্ছা, আরেকটি অংশ দেখাই। এই দেখুন বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। ভাই, আর এতগুলো রাজনৈতিক দলের সাথে বৈঠক না করে বিএনপি জামাতের সাথে পাকিস্তানের এত বৈঠক করার দরকার পড়লো কেন? একটু ইতিহাসের পিছনের দিকে ফিরে যাই। পাকিস্তানের কুখ্যাত আইএসআই জিয়াউর রহমানকে দিয়ে পাকিস্তানের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত করেছিল। জিয়াউর রহমানের মাধ্যমে পাকিস্তানের আইএসআই বাংলাদেশে 71-এর পরাজিত রাজাকার আলবদরদেরকে ক্ষমতা ভাগাভাগি করার জন্য চাপ দিয়েছিল এবং জিয়াউর রহমান সেটি করেছেও। হ্যাঁ, এই 71-এর পরাজিত রাজাকার আলবদরদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছে পাকিস্তানের আইএসআই এর কুপরামর্শ মোতাবেক। এটি করেছে জিয়াউর রহমান। আচ্ছা, জিয়াউর রহমানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার ঘোষক হিসাবে গ্রহণ করা থেকে বাংলাদেশের মানুষকে বিরত রাখার চেষ্টা করেছিল পাকিস্তানের আইএসআই। ঠিক আছে, এই বিএনপির মাধ্যমে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীকে অপমানিত করার জন্য খালেদা জিয়ার মাধ্যমে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করানোর ব্যবস্থা করা হয়েছিল। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? তো বিএনপির সাথে বৈঠক করবে না তো কার সাথে করবে? আর জামাতের কথা তো না হয় বাদই দিলাম, কারণ জামাত 1971-এ পাকিস্তানের সাথে সহযোগী একটি শক্তি ছিল 1971 সালে জেনোসাইড চালানোর জন্য। সুতরাং বিএনপি এবং জামাত একই। সুতরাং এই দুই দলের সাথে তো মিটিং করবেই, আপনারা তো বুঝতে পারছেন। আচ্ছা, ইউনূসের সাথে কেন এত দহরম মহরম?
ভাই, এত দেশ থাকতে ইনুসের কেন পাকিস্তানের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য উঠে পড়ে লাগতে হচ্ছে? কারণটা কি? এই কয়দিন পর পর পাকিস্তানের সাথে সিকিউরিটি টক, ডিফেন্স আম, ডিফেন্সের ব্যাপারে আলাপ আলোচনা, অস্ত্রের আমদানি রপ্তানির চুক্তি, তারপর আর্মি পার্সোনালদের বাংলাদেশে আসা যাওয়ার ব্যবস্থা করা, এইগুলোর ব্যাপারে ইনুস এত তৎপর কেন? ইনুস যেদিন মালয়েশিয়াতে গেলেন, যেদিন গেলেন সেদিন মালয়েশিয়া থেকে বাংলাদেশে 150 জন বাংলাদেশিদেরকে ফেরত পাঠানো হয়েছিল। এই খবরটা তো আমি পেয়েছি। দুনিয়ার এত দেশ থাকতে পাকিস্তানের মতো ফকিন্নি জঙ্গি একটা দেশের সাথে আমাদের দেশের সম্পর্ক উন্নয়নের জন্য ইনুসের এত টাকা পড়লো কেন? কারণ কি? যে দেশটা 1971 সালে আমাদের আমাদের 30 লাখ মানুষদেরকে হত্যা করে এবং 3 লাখ মা বোনের ইজ্জত নষ্ট করে, সেই দেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ইনুস এত এত উঠে পড়ে লাগলো কেন? কেন? কারণ কি? আর একটা জেনোসাইডাল কান্ট্রি, যে জেনোসাইডাল কান্ট্রি 1971 সালের যুদ্ধাপরাধের জন্য অদ্যাবধি বাংলাদেশের কাছে করে নাই, ক্ষমা প্রার্থনা পর্যন্ত করে নাই। দ্বিপাক্ষিক আলোচনা কিসের? দ্বিপাক্ষিক আলোচনা পাকিস্তানের আটকে পড়া বাংলাদেশে আটকে পড়া বিহারিদেরকে পাকিস্তানে কোনো নেই নাই, এদের সাথে কিসের আলোচনা? তো ইনুস এমন একটা দেশের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতেছে যে দেশটা হলো সারা পৃথিবীর মধ্যে স্বীকৃত একটি জঙ্গি দেশ। ঠিক আছে, এই কয়দিন আগেই তো এই দেশের মানে সেনাপ্রধান আসিফ মুনির বলেছিল পৃথিবীর অর্ধেক মানুষকে পারমাণবিক বোমা দিয়ে নিঃশেষ করে দেবে। এই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য ইনুস এত উঠে পড়ে লাগলো কেন? কারণটা কি? আপনারা খুঁজে বের করবেন। কিছু কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে এইখানে, কিছু কিছু প্রশ্নের উদ্রেক হয়। তো যে পাকিস্তানে উসামা বিন লাদেনের মতো একটি জঙ্গি ধরা পড়ে, সেই সেই জঙ্গিদের আশ্রয়দাতা একটি দেশের সাথে আমাদের একটা শান্তিপূর্ণ দেশের সম্পর্ক উন্নয়নের কি এমন ঠেকা পড়ল? কারণ কি? আর কি কোনো দেশ নাই যে দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের প্রয়োজন পড়ে না? যে দেশের সাথে আমাদের কালচারাল বন্ড নাই, যে দেশ আমাদের দেশ থেকে 2000 মাইল দূরে অবস্থিত, 2000-2,500 মাইল দূরে অবস্থিত, যে দেশের সাথে আমাদের কোনো বর্ডারের শেয়ার নাই, সেই দেশের সাথে সম্পর্ক উন্নয়ন। কারণ কি? কারণ তো অবশ্যই আছে। কারণটা হলো জামাতের তথাকথিত যে ছাত্র জনতা, জঙ্গি ছাত্র জনতা ইনুসকে এমপ্লয় করেছে, ক্ষমতায় বসিয়েছে, তারা চায় ইনুসের মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তানের একটি ঘাঁটি বানায়। আর এই ঘাঁটি বানানোর মাধ্যমে বাংলাদেশ থেকে পাকিস্তানের ট্রেনিং প্রাপ্ত জামাতি জঙ্গিদেরকে দিয়ে পূর্ব দিক থেকে ভারতে হামলা করা যায়, ভারতকে অশান্ত করে রাখা যায়। পাকিস্তানের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের সয়েল মাটি ব্যবহার করে তারা ভারতকে অশান্ত করে তুলবে। এটাই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য। আর এই কাজটি জামাত ইনুসের মাধ্যমে করাচ্ছে। বিষয়টা ভালো করে খেয়াল করবেন আপনারা। এরপরে বাংলাদেশের সয়েল ব্যবহার করে ভারতকে অশান্ত করে তোলার উদ্দেশ্যই হচ্ছে তাদের আসল কাজ। এছাড়া 1971 সালে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করে বা অংশগ্রহণ করে পাকিস্তান থেকে যে বাংলাদেশকে আলাদা করে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছিল, এর প্রতিশোধ পাকিস্তান নেওয়ার চেষ্টা করতেছে।
এটা হচ্ছে তাদের আর আসল একটি কাজ। আমি একটি নিউজ পেপারের কিছু কিছু অংশ বিশেষ আপনাদের সামনে আমি তুলে ধরব। আচ্ছা, এইটা হচ্ছে একটা নিউজে নর্থ ইস্ট নিউজ। আচ্ছা, বাংলাদেশ মাস্ট এনশিওরস পাকিস্তান অ্যাপোলজি ফর জেনোসাইড ডিউরিং ডেপুটি পিএমস ফোর্থকামিং ঢাকা ভিজিট। আচ্ছা, এটা বিধানচন্দ্র দাস লিখেছেন। আচ্ছা, আমি কিছু কিছু গুগল ট্রান্সলেশন করে আপনাদেরকে দেখাবো। এই অংশটুকু আমি আপনাদেরকে দেখাই। ইংলিশটা আমি পড়ে শোনাচ্ছি না, যেহেতু এখানে বেশিরভাগ বাঙালি পাঠক। এই আর্টিকেলের একটি অংশের অনুবাদ পড়ে শোনাই। পাকিস্তান আবারও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর সূক্ষ্মভাবে আক্রমণ করতে চায়। তারা পূর্ব পাকিস্তানের উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে এবং বাংলাদেশকে একটি সামন্ত রাষ্ট্রে পরিণত করতে চায়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের ঠিক আগে পাকিস্তানের সামরিক সমর্থিত সংবাদপত্র দ্য ক্যাচলাইনে আচ্ছা, পাকিস্তানের সামরিক সমর্থিত সংবাদপত্র দ্য ক্যাচলাইনে পূর্ব পাকিস্তান অবশ্যই ফিরে আসবে ৫৪ বছর পর পাকিস্তানের হিসাব নিকাশের সময় শীর্ষক একটি নিবন্ধে ১৬ই আগস্ট প্রকাশ করা হয়। ঠিক আছে। আচ্ছা, বাংলাটা ঠিক অনুবাদ হয় নাই এইখানে। আর্টিকেলটার নাম হচ্ছে আচ্ছা, এখানে দ্য ক্যাচলাইন যেটি লিখেছে সেটি হচ্ছে দ্য ফ্যাক্ট দ্যাট অ্যান আর্টিকেল টাইটেল ইজ পাকিস্তান মাস্ট রিটার্ন Pakistan's hour of reckoning after 50 years has been published August 16। এটা পাকিস্তানের মিলিটারি বেসড একটি একটি পত্রিকা। তো আমি পুরা আর্টিকেল যদি পড়ে শোনাই তাহলে আমার অনেক সময় লাগবে, আমি পুরাটা পড়ে শোনাচ্ছি না। তো বিষয়টা হলো যে সুজা হিসাব নিকাশ করে আমি যেটি পেয়েছি, পাকিস্তানের বাংলাদেশ থেকে চাওয়া পাওয়ার কোনো কিছু নাই। তাদের চাওয়া পাওয়ার বিষয় হচ্ছে সামহাও ভারতকে ডিমলিশ করা। এইটা করার জন্যই তারা বাংলাদেশের সয়েলকে ব্যবহার করবে এবং বাংলাদেশে তারা বিভিন্ন জঙ্গি তৈরি করবে। এই জঙ্গিরা বাংলাদেশের ভিতরে এবং বাহিরে অস্থিরতার সৃষ্টি করবে। বাহিরের দেশ হচ্ছে ভারত। বিষয়টা বুঝতে পারছেন? এটাই হচ্ছে আসল কারণ। এই যে তাদের বাংলাদেশে ভ্রমণ পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এবং আরেকটা কি জানি, এদের যে বাংলাদেশে ভ্রমণ হচ্ছে, হ্যাঁ, এই ভ্রমণের উদ্দেশ্যই হচ্ছে এইটা, উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে। এতদিন এরা বাংলাদেশে আসতে পারে নাই, এখন বাংলাদেশে এসেছে তারা ৭১-এর পরাজিত হওয়ার প্রতিশোধটা নেওয়ার জন্য, এবং এই প্রতিশোধটা তারা বাংলাদেশের উপর নিবে এবং ভারতের উপরও নেবে। তো এখানে বাংলাদেশ ভারত উভয় দেশের কনসার্ন, উভয় দেশের উদ্বেগের বিষয়টা রয়েছে। এটাই হচ্ছে আসল কারণ। আমি আমার ব্যাখ্যা বিশ্লেষণ পূর্বক এইটাই আমি বের করেছি। তো ইউনূস এই কাজটি করছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ইউনূসকে হটানো যায় ততই ভারত বাংলাদেশে লাভ, এবং এই অঞ্চল ইউনূসকে না হটালে পরে এই অঞ্চল মারাত্মক অস্থিতিশীল অবস্থার দিকে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমি বাংলাদেশ এবং ভারতের মানুষকে আহ্বান করব যে উভয় পক্ষের মানুষ মিলে ইউনূসকে হটান। ঠিক আরেকটা 1971-এর পরিবেশ আপনাদেরকে তৈরি করতে হবে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।